আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকের লেসনটা আমি তোমাদের জন্য বানাবো। তোমাদের দেখো যে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষাতে 3 নম্বর কোশ্চেন যেটা তোমাদের আসে সেটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। তো এইটা হচ্ছে আমি লিখছি, দেখো কুমিল্লা বোর্ড 2019 সালে একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নে আমি এখানে বক্সটাকে লিখেছি। আমি কোশ্চেনগুলো পরে সলভ করে দিব। আগে আমি বক্সের ভিতরে যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজগুলো আছে এগুলার মিনিং এর ফাংশনটা নিয়ে আলোচনা করব। তো চলো দেখি আমরা এখানে প্রথম আমাদের কি দেওয়া আছে। দেখো লেখা আছে এখানে হাউ টু। প্রথমটা তুমি আগে জানতে হবে, দেখো এই হাউ টু শব্দটার অর্থ কি। এই হাউ টু শব্দটার অর্থ হচ্ছে কিভাবে। তো হাউ টুটা কোন সেন্টেন্সে বসতে পারে? হাউ টুটা বসতে পারে দেখো অ্যাকচুয়ালি যে এরকম একটা সেন্টেন্স বোঝানোর জন্য যে আমি জানি না কাজটা কিভাবে করতে হয়, আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়, আমি জানি না কিভাবে লিখতে হয়, আমি জানি না কিভাবে পড়তে হয়, আমি জানি না কিভাবে রান্না করতে হয়। তো দেখবা ওরকম কোন সেন্টেন্স যদি বোঝায় যে আমি জানি না কাজটা কিভাবে করতে হয়, সেক্ষেত্রে কি হাউ টু বসবে। তো তুমি সবসময় কি কোনো সেন্টেন্সের অর্থ ওইভাবে করতে পারবা না। তোমরা যারা একটু ইংলিশে দুর্বল, যে অর্থ দেখে বুঝো না, তাদের জন্য আমার কিছু সহজ টেকনিক আছে দেখবা। তো যেটা তুমি মনে রাখবা, যারা হচ্ছে একটু অর্থ বুঝো কম, দেখবা এইখানে বক্সে যে আমাদের 10টা ওয়ার্ডস এন্ড ফ্রেজ দেওয়া আছে, এই 10টা ওয়ার্ডস এন্ড ফ্রেজ আমার নিচে যে 10টা সেন্টেন্স দেওয়া থাকবে, 10টা সেন্টেন্সে 10টা গ্যাপ থাকবে, ওই 10টা গ্যাপের কোনো না কোনো জায়গায় কি এগুলো বসবে। তুমি তখন দেখবা একটা টেকনিক অবলম্বন করবা, যেই সেন্টেন্সে যে গ্যাপের পরে সেই যেটা যে সেন্টেন্স হোক, এটা এ হইতে পারে বা বি হতে পারে বা সি হতে পারে, যে কোনো সেন্টেন্স, এই সেন্টেন্সের গ্যাপের পরে যদি ভার্ব থাকে, কি থাকবে? ভার্ব থাকে, এবং ভার্বের বেস ফর্ম থাকে। ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম থাকে। ওই গ্যাপে ওইখানে আমাদের হচ্ছে হাউ টু বসবে। কি বসবে? হাউ টু। তাহলে যদি শূন্যস্থানের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, সেক্ষেত্রে কি বসবে? হাউ টু। যেমন ধরো সাপোজ ভার্বের বেস ফর্ম বলতে আমরা কি বুঝি। ধরো আমি একটা ভার্ব লিখতেছি, এখানে দেখো ভার্ব লিখলাম রাইট। রাইট অর্থ লেখা। আচ্ছা দেখো এটা পাস্ট ফর্ম হচ্ছে গিয়া রোট, এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা হচ্ছে গিয়ে দেখো রিটেন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন দেখো এই তিনটা ভার্বের মধ্যে দেখো এই যে এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এই তিনটা ছাড়াও একটা ভার্বের আরো দুইটা ফর্ম আছে, একটা হয় রাইটিং আর একটা হচ্ছে গিয়ে রাইটস। দেখো তাহলে 5টা ফর্ম ভার্বের, এই 5টা ফর্ম, এই বাকি 4টা ভার্ব আসছে কোন জায়গা থেকে? রাইট থেকে। তাহলে যেই ভার্ব থেকে বাকি 4টা ফর্মের উৎপত্তি হয়, যে ফর্ম থেকে ভার্বের, এই ফর্মটাকে বলে ভার্বের বেস ফর্ম। কোন ফর্ম বলে? ভার্বের বেস ফর্ম। তো আশা করি তোমরা ভার্বের বেস ফর্ম আগে যারা জানতা না, তারা বুঝে গেছো, আজকের পর থেকে তোমাদের ভার্বের বেস ফর্ম নিয়ে কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। তো আমি তোমাকে বলেছি হাউ টুটা কোথায় বসে, যেই শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম থাকবে ওইখানে কি তুমি হাউ টু বসাবা। তবে কোন অর্থটাকে যদি বুঝো তাহলে আরো ভালো। যেমন আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়, আমি জানি না কিভাবে লিখতে হয়, আমি জানি না কিভাবে পড়তে হয়। ফর এক্সাম্পল যে আমি লিখলাম আই ডু নট নো, আমি জানি না ড্যাশ সুইম। তাহলে দেখো তুমি খেয়াল রাখো যে আমি এখানে প্রথমত কি শূন্যস্থানের পরে কি ভার্বের এখানে কি আছে? ভার্বের বেস ফর্ম আছে। তার মানে এখানে আমাদের হাউ টু বসার সম্ভাবনা কি আছে এখানে। তাহলে দেখবা যে আই ডু নট, আমি জানি না। এখন তুমি হাউ টু বসাও এখানে। হাউ টু অর্থ কি বলছি? কিভাবে। তাহলে কিভাবে? সুইম, সাঁতার কাটতে হয়। তো আশা করি তুমি হাউ টু নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। তাহলে আমরা দেখাবো নেক্সট ওয়ানটা, আমরা একটু চলে যাই। দেখো নেক্সট আমাদের আছে হচ্ছে এখানে দেখো ইন অর্ডার দ্যাট। ইন অর্ডার দ্যাট। দেখো ইন অর্ডার দ্যাট এই শব্দটার অর্থ কি? দেখো ইন অর্ডার দ্যাট শব্দের অর্থ হচ্ছে কি যাতে। দেখো এই ইন অর্ডার দ্যাট আর হচ্ছে কি আরেকটা ওয়ার্ড আছে সো দ্যাট, এই দুইটার অর্থই কি? যাতে। তাহলে এই ইন অর্ডার দ্যাট এবং এই সো দ্যাট কোন সেন্টেন্সে বসতে পারে? যেমন আমি যদি বাংলা একটা এক্সাম্পল দিয়ে বললাম, ধরো যে ছেলেটি মনোযোগ সহকারে পড়াশোনা করে যাতে সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে, বা আমরা হচ্ছে খুব কঠোর পরিশ্রম করেছিলাম যাতে আমরা কি এই ফুটবল ম্যাচটা জিততে পারি। তাহলে ওই অর্থে কি যাতে বোঝানোর ক্ষেত্রে কি আমাদের সো দ্যাট বসে। তবে সো দ্যাটের একটা টেকনিক আছে, দেখো তুমি সব সেন্টেন্সে সো দ্যাট বসাতে পারবা না। দেখো সো দ্যাট কোন সেন্টেন্সে বসে? এই সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট দুইটা একই জিনিস। দেখো বললাম যে আই ওয়ার্ক হার্ড, আই ওয়ার্ক হার্ড সো দ্যাট
সো দ্যাট তো কি বলেছি আমি, যাতে আই ক্যান পাস দা এক্সাম, আই ক্যান পাস দা এক্সাম। একটু খেয়াল রাখো, দেখো এখানে আছে কি মাঝখানে সো দ্যাট, সো দ্যাটের আগে এখানে একটা ক্লজ আছে, সো দ্যাটের পরেও কি একটা ক্লজ আছে। তাহলে সো দ্যাটের আগের ক্লজটা দেখো আছে কি প্রেজেন্ট টেন্সে, সো দ্যাটের পরের ক্লজটা আছে কি এখানে দেখো, এখানে আছে কি সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব এর বেস ফর্ম, পরে কি আছে দেখো এখানে একটা অবজেক্টও দেওয়া আছে। হ্যাঁ, পরে এখানে একটা অবজেক্টও দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো সো দ্যাটের আগে যে সেন্টেন্সটা আছে কি প্রেজেন্ট ফর্মে, সো দ্যাটের পরেরটা দেওয়া আছে কি দেখো সাবজেক্ট ক্যান ভার্বের বেস ফর্ম পরে কি অবজেক্ট। এই সো দ্যাটটা বেসিক্যালি আমাদের এই রুলসটা অনুযায়ী খেয়াল করে বসাইতে হয়। দেখবা যে যদি কোনো সেন্টেন্সে আগে প্রেজেন্ট টেন্স থাকে এবং পরের স্ট্রাকচারটা এমন থাকে যে সাবজেক্ট থাকবে, ক্যান থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে, অবজেক্ট থাকবে, এরকম যদি স্ট্রাকচার থাকে এবং মাঝখানে যদি গ্যাপ দেওয়া থাকে, তাহলে আমার এখানে কি বসবে, সো দ্যাট বসবে। তাহলে যেখানেই সো দ্যাট বসতে পারে ওইখানে আবার কি, যেখানেই দেখো আমাদের সো দ্যাট বসতে পারবে ওইখানেই কি ইন অর্ডার দ্যাট বসতে পারবে, কারণ দুটার অর্থ এক, দুটার কাজও কি এক। তাহলে একটা পারলে আরেকটা কি এমনি পারবা। দেখো পরে লেখা আছে আমাদের ইট ইজ হাই টাইম। দেখো আমি যদি ইট ইজ হাই টাইম এটা এখানে লিখি, দেখো নতুন করে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। তোমার পরীক্ষা খুবই কাছাকাছি, সন্নিকটে, তোমার টেস্ট পরীক্ষা ধরো সামনে কাছাকাছি, তখন আমি তোমাকে বললাম যে এখনই কি তোমার উপযুক্ত পড়াশোনা করার সময়, তাহলে ওই অর্থে কি আমাদের এখানে বসতে পারে কি হচ্ছে গিয়ে ইট ইজ হাই টাইম। তো এইটা বোঝানোর ক্ষেত্রে তুমি আরেকটা জিনিস টেকনিক মনে রাখবা, ইট ইজ হাই টাইমটা কোথায় বসে। দেখো যদি কোনো সেন্টেন্সের এরকম শুরুতে ইট ইজ হাই টাইম থাকে, ইট ইজ হাই টাইম যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে হচ্ছে গিয়ে ওই সেন্টেন্সে দেখবা একটা সাবজেক্ট থাকবে এবং পরে একটা ভার্ব টু দেয়া থাকবে এবং পরে ওইখানে একটা অবজেক্ট থাকবে কখনো কখনো, আবার কখনো কখনো ওইখানে একটা এক্সটেনশন থাকবে। তাহলে দেখো ইট ইজ হাই টাইমের সূত্রটা কি, যদি শুরুতে ইট ইজ হাই টাইম থাকে, তারপরে কি এরপর একটা সাবজেক্ট থাকবে, পরে ভার্ব টু থাকবে, ভার্ব টু বলতে বোঝানো হয়েছে এখানে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে হয় অবজেক্ট থাকবে বা এক্সটেনশন থাকবে। দেখো কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকবে, কোনো সেন্টেন্সে অবজেক্ট এক্সটেনশন থাকবে, আবার কোনো কোনো সেন্টেন্সে অবজেক্ট এক্সটেনশন দুইটাই থাকবে। এখন তোমার পরীক্ষাতে এইভাবে আসছে, দেখো এখানে গ্যাপ দিছে, পরে এখানে দিছে কি সাবজেক্ট, পরে কি ভার্ব টু, পরে দেওয়া আছে কি এখানে অবজেক্ট অথবা এক্সটেনশন, দুইটার যে কোনো একটা এখানে দিয়েছে। হ্যাঁ, তাহলে প্রথমে গ্যাপ দিছে, তাহলে আমরা সূত্রটা পড়ছি কি ইট ইজ হাই টাইম, পরে সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমার এখানে এইভাবে দেওয়া আছে, দেখো সাবজেক্ট এখানে দেওয়া আছে, ভার্ব টু দেওয়া আছে, অবজেক্ট দেওয়া আছে, এক্সটেনশন দেওয়া আছে। শুরুতে তাহলে কি মিসিং আছে, ইট ইজ হাই টাইম মিসিং আছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধরো আমি যদি একটা এক্সাম্পল তোমাদেরকে দেই, বললাম ধরো ড্যাশ ইউ গিভ আপ স্মোকিং, গিভ আপ স্মোকিং। দেখো তাহলে আমার এখানে কি দেওয়া আছে, দেখো সাবজেক্ট, সরি দুঃখিত ভুল লিখেছি আমি, এখানে হবে গিভ আপ, ইউ গিভ আপ স্মোকিং। দেখো এখানে কি আছে, সাবজেক্ট দেওয়া আছে, পরে ভার্ব টু দেওয়া আছে, পরে কি এখানে অবজেক্ট দেওয়া আছে। তাহলে আমার মিসিং আছে কি, দেখো ইট ইজ হাই টাইম, তাহলে আমার এখানে কি বসবে, ইট ইজ হাই টাইম। তাহলে আমার ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস কি ভার্ব টু, তার মানে কোনো জায়গায় কোনো সেন্টেন্সে গ্যাপের পরে একটা সাবজেক্ট দেওয়া আছে, পরে কি ভার্ব টু দেওয়া আছে, তার মানে এটা কার জায়গা, এটা হচ্ছে গিয়া ইট ইজ হাই টাইমের জায়গা। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যার কথা না। এখন যদি তোমাদের বক্সে ইট ইজ হাই টাইম না থেকে যদি তোমাদের ইট ইজ টাইম থাকতো, ইট ইজ টাইম এটা যদি থাকতো, তাহলে আমরা একই সূত্র অ্যাপ্লাই করতাম। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম কি একই জিনিস, এটার অর্থ কি এটাই উপযুক্ত সময়, আর ইট ইজ হাই টাইমের অর্থ কি এটাই উপযুক্ত সময়। তাই মনে রাখবা ইট ইজ হাই টাইম হোক বা ইট ইজ টাইম হোক, যেটাই হোক এরপরে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, পরে ভার্ব টু থাকবে। তো আশা করি ইট ইজ হাই টাইমের সূত্র সবাই বুঝে গেছো। তারপরে দেখো লেখা আছে পরেরটা আমাদের এখানে যে ওয়াজ বর্ন। দেখো ওয়াজ বর্ন আমরা সবাই বুঝি,
যদি কোনো মানুষের জন্মের কথা বলা হয়, যে মানুষটার জন্ম হয়েছিল, হতে পারে সেটা আমার জন্ম বা তোমার জন্ম, বা কোনো কবি সাহিত্যিকের জন্ম, বা কোনো রাজনীতিবিদের জন্ম, বা কোনো দেশের জন্ম। যেমন হইতে পারে কি দেশের জন্ম, বাংলাদেশ ওয়াজ বর্ন ইন 1971, কাজী নজরুল ওয়াজ বর্ন 1899, মারুফ স্যার ওয়াজ বর্ন 1995। এই যে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডের মধ্যে সব থেকে সহজ হচ্ছে এইটা। তোমরা যদি কোনোটা নাও পারো, এটা অবশ্যই পারবা। তারপর দেখো লেখা আছে আমাদের হ্যাড টু। দেখো এই হ্যাড টুটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো এই হ্যাড টু আগে বোঝার আগে বুঝতে হবে হ্যাড টুটা কোথা থেকে আসছে। দেখো হ্যাড টুটা আসছে হ্যাভ টু থেকে। তাহলে যদি বর্তমান কালে কোনো কাজ করতে কাউকে বাধ্য করা হয় যে কাজটা তোমাকে করতেই হবে, আমাকে এটা করতেই হবে, ওই ক্ষেত্রে কি হ্যাভ টুটা বসে। আর যদি ওই কাজটা তুমি অতীতকালে করো, তা সেটা হবে কি পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ টু বসবে। যেমন ধরো বললাম আমাকে ছোটবেলায় প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 2 কিলোমিটার হাঁটতে হতো। আমি যখন স্কুলে পড়তাম প্রতিদিন আমাকে সকাল 6টায় ঘুম থেকে স্কুলে যেতে হতো। যে অতীতকালে যদি তুমি কোনো কাজ করতে বাধ্য হয়ে করতা, সেটা হবে কি এখানে হ্যাড টু। আর কোনো কাজ বর্তমানে তুমি বাধ্য হয়ে করো, ধরো হচ্ছে কি আমাকে নিয়মিত পড়াশোনা করতে হয়, আমাকে প্রতিদিন কলেজে যেতে হয়, ওই ক্ষেত্রে কি বসবে হ্যাভ টু বসবে। তবে সবসময় তুমি অর্থটা বুঝবা না, অর্থ যদি না বুঝো সেটা একটা টেকনিক আছে। দেখো এই হ্যাড টু আর হচ্ছে কি হ্যাজ টু, হ্যাভ টু, অথবা তোমাদের বক্সে থাকতে পারে হ্যাড টু। বক্সে এখানে দেওয়া আছে দেখো হ্যাড টু, এখানে হ্যাড টু না থেকে কখনো কখনো থাকতে পারে কি হ্যাড টু, বা কখনো হ্যাজ টু। তো তিনটার মধ্যে যেটাই থাকো তুমি ধরবা কি তিনটাই ওখানে আছে, তুমি ধরবা কি তাহলে একের ভিতরে 3। যদি বক্সে হ্যাভ টু দেওয়া থাকে তাও তোমার এখানে ধরতে হবে এখানে হ্যাজ টু আছে, হ্যাড টু আছে, যেটাই থাকুক এখানে কটা থাকবে তিনটাই থাকবে। তিনটার যে কোনো একটা ব্যবহার করে আমাদের লাগতে পারে। তাহলে আমরা দেখি, দেখো এই হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, এদের পরে সবসময় কি বসবে জানো, ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর পরে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। কখন আমি হ্যাড টু বসাবো, কখন আমি হ্যাভ টু বসাবো এটা আমি বুঝে গিয়েছি, কিন্তু হ্যাজ টুটা কখন বসাবো মনে রাখবা। যদি পাস্ট টেন্সের কথা বলো, যদি হয় পাস্ট টেন্স তুমি বুঝাতে চাও, সেক্ষেত্রে বসবে হ্যাড টু। আর যদি তুমি প্রেজেন্ট টেন্সে যদি কোনো কাজ বাধ্য হয়ে করতে হয়, সেক্ষেত্রে বসবে হ্যাভ টু বা হ্যাজ টু। পাস্ট টেন্সের ক্ষেত্রে বসবে হ্যাড টু, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসবে হয় হ্যাভ টু বা হ্যাজ টু। তাহলে আবার এখানে কথা থেকে যায়, আমি কোথায় হ্যাভ টু বসাবো, কোথায় হ্যাজ টু বসাবো। দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় কি হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে বসবে হ্যাজ টু। আর তোমার সাবজেক্টটা যদি প্লুরাল হয় ওই ক্ষেত্রে বসবে হ্যাভ টু। এখন বলতে পারো যে এটার কোনো ব্যতিক্রম আছে, এটার একটু ব্যতিক্রম আছে। দেখো আই এর পরে সব সময় বসবে হ্যাভ টু। আই যদিও সিঙ্গুলার, এরপরে কখনো কি হ্যাজ টু বসবে না, আই এর পরে সময় কি বসবে হ্যাভ টু বসবে। আর দেখো ইউ, এই ইউ এর পরেও কি তোমার এখানে হ্যাভ টু বসবে। এখন ইউ এর অর্থ কখনো তোমার হয় তুমি, আবার কখনো হয় কি তোমরা, এই জন্য একটা কনফিউশন তৈরি হয়। এই জন্য কি তোমার ইউ এবং আই দুটো ব্যতিক্রম, এটা সিঙ্গুলার, আবার কি কখনো সিঙ্গুলার হয় প্লুরাল হয়। এই জন্য দুটোর পরে কখনো কি বসবে হ্যাভ টু, বা এই আই হ্যাভ টু অথবা কি ইউ হ্যাভ টু, মানে আই এর পরেও বসবে হ্যাভ টু, ইউ এর পরে বসবে কি হ্যাভ টু বসবে। এদের পরে কখনো সিঙ্গুলার হিসেবে হ্যাজ টু বসবে না, অন্য সকল সিঙ্গুলার পরে কি বসবে হ্যাজ টু বসবে। আশা করি বুঝাতে পেরেছি। দেখো তাহলে আমাদের হ্যাড টুর ব্যবহার শেষ। তারপরেরটা আমরা দেখি একটু। দেখো পরেরটা লেখা আছে আমাদের এখানে লেট অ্যালোন। দেখো এটা একটা মজার ফ্রেজ। এই লেট অ্যালোন শব্দটার অর্থ বেসিক্যালি হচ্ছে এটা পার্থক্য বোঝানোর ক্ষেত্রে বসে বা তুলনা বোঝানোর ক্ষেত্রে বসে। তাহলে এই পার্থক্য বা তুলনা কিভাবে বোঝায়, ধরো পার্থক্যটা তুলনা কিভাবে বুঝতে পারে, যেমন ধরো আমি বললাম কি যে আমার পকেটে 10,000 টাকা আছে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বললাম যে স্যার আপনার পকেটে 20টা টাকাও নাই, 10,000 টাকা তো দূরের কথা। ধরো হচ্ছে বললাম কি যে আমার একটা ছোট বাচ্চা আছে, এখন বললাম কি জানো আমার বাচ্চা দৌড়াতে পারে, তুমি বললে কি তোর বাচ্চা হয়েছে ওই দিন মাত্র, তুমি বাচ্চা দাঁড়াইতেই পারে না, আর দৌড়ানোর কথা তো ভাবাই যায় না। তো ওরকম আবার কেউ বলতে পারে হচ্ছে গিয়ে, আরেকটা এক্সাম্পল দিই, বললো যে আরেকজন হচ্ছে গিয়ে বললো যে জানো আমি না পত্রিকায় লেখালেখি করি, তুমি বললে যে তোমার যে পড়ালেখার অবস্থা, তুমি তো পত্রিকা ঠিক মতো পড়তেই পারো না, লেখার কথা তো ভাবাই যায় না, কল্পনাই করা যায় না। এই যে ভাবাই যায় না, কল্পনাই করা যায় না, ওই ক্ষেত্রে কি হয়
লেট অলোন বোঝায়। হ্যাঁ, তাহলে তুমি এই কাজটা করতে পারো না, ওই কাজটা করার কারণে তো ভাবাই যায় না, কল্পনাই করা যায়, ওই ক্ষেত্রে কি বসে? লেট অলোন বসে। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখো যে হি ক্যান নট রিড এ নিউজ পেপার, সে একটা পত্রিকা পড়তে পারে না, লেট অ্যালোন এডিট এ নিউজ পেপার। তাহলে দেখো সেন্টেন্সটা কি হয়েছে যে হি ক্যান নট রিড এ নিউজ পেপার, লেট অ্যালোন এডিট এ নিউজ পেপার। তাহলে বিষয়টা কি হাস্যকর না? আচ্ছা দেখো, তারপরে দেখো আমাদের কি আছে যে আনলেস। দেখো এই আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি, আমি একটু সুন্দর করে লিখি, দেখো আনলেস শব্দের অর্থ যদি না। দেখো অ্যাকচুয়ালি আনলেসটা কোথা থেকে আসছে দেখো তো, ইফ প্লাস নট। দেখো ইফ শব্দের অর্থ হচ্ছে যদি, আর এই নট শব্দের অর্থ হচ্ছে গিয়া না। তাহলে দুটো মিলে কি হলো? যদি না। তাহলে যদি না কি হইতে পারে? ধরো বললাম যে তুমি পরীক্ষায় এ প্লাস পাবা না যদি না তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি ইংরেজিতে এ প্লাস পাবা না যদি তুমি বাসায় নিয়মিত ইংরেজি গ্রামার প্র্যাকটিস করো। তাহলে এই যে যদি না হইতে পারে, আবার হইতে পারে কি যে তুমি চাকরিতে গিয়ে সুবিধা করতে পারবা না যদি তুমি ভালো ইংরেজি না পারো, বা তুমি তোমার ছাত্র জীবনে যদি ভালো করে পড়াশোনা না করো, যদি না পড়াশোনা করো তুমি কি একটা ভালো চাকরি পাবা না, বা আমি তোমাকে হচ্ছে কি এই পুরস্কারটা দিব না যদি না তুমি ভালো পারফর্ম করো। তাহলে ওই ক্ষেত্রে কি আমাদের এই আনলেসটা বসে যদি না বোঝানোর ক্ষেত্রে। যদি কোনো সেন্টেন্স এরকম যদি না বোঝায় ওইখানে বসবে কি? আনলেস। এখন আমরা দেখব লেস্ট। দেখো এই লেস্ট জিনিসটা খুবই মজা লাগে আমার পড়াইতে এবং বুঝাইতে। দেখো লেস্ট শব্দটার অর্থ হচ্ছে যাতে না। এই যাতে না বাবা, কোন যাতে না বাবা? এটা কি কেউ করে যাতে না? ওই যাতে না, না ওই যাতে না। হ্যাঁ দেখো যাতে না, কোন যাতে না? ধরো তুমি বলতেছো কি যে তোমার কোনো বন্ধুকে তুমি নিয়মিত পড়াশোনা করো যাতে না তুমি পরীক্ষায় ফেল করো। আমি বলতেছি কি ধরো তোমার হচ্ছে গিয়ে রাত 12টা হচ্ছে গিয়ে ট্রেন আছে, এখন তুমি বাসা থেকে লেট করে বেরিয়ে গেছো, তখন বললাম কি যে এই তুমি তাড়াতাড়ি যাও যাতে না তুমি ট্রেনটা মিস করো। আবার একটা বৃদ্ধ লোক সে হাঁটতেছে আস্তে আস্তে, পা টিপে টিপে সে হাঁটতেছে ধীরে ধীরে, তা আমি বললাম দেখো বৃদ্ধ লোকটা ধীরে ধীরে হাঁটে যাতে না সে পড়ে যায়, এটা হলো ওই যাতে না। হ্যাঁ, তবে এই যাতে নার একটা টেকনিক আছে, দেখো তুমি মনে রাখবা এনি টেন্স, এনি টেন্স যে কোনো টেন্স প্লাস লেস্ট, মানে লেস্টের আগে যে কোনো টেন্স, এনি টেন্স, এনিথিং, সামথিং যাই থাকুক, হ্যাঁ তুমি দেখো মাঝখানে লেস্ট আছে কিনা। লেস্ট যদি কোনো জায়গায় থাকে তারপরে একটা সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টের পরে একটা শুড থাকবেই থাকবে, অথবা একটা মাইট থাকবেই থাকবে। শুড অথবা মাইট অবশ্যই থাকবে। নামাজের সাথে যেমন সূরা ফাতিহা দরকার, লেস থাকলে কি এরকম সাবজেক্টের পরে কি একটা শুড আর একটা কি মাইট অবশ্যই কি দরকার, না দিলে কি তোমার এটা হবে না সেন্টেন্সটা। তাহলে তুমি মনে রাখবা যদি কোনো জায়গায় লেস্ট কথাটা থাকে, লেস্টের পরে একটা সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টের পরে একটা কি থাকবে? শুড থাকবে অথবা একটা মাইট থাকবে, এবং পরে যে ভার্ব থাকবে ওই ভার্বের কি হবে? একটা বেস ফর্ম হবে। কি হবে? ভার্বের বেস ফর্ম হবে, এবং তারপরে হয় অবজেক্ট বসবে অথবা এক্সটেনশন বসবে। এরকম যদি হয় তাহলে ওইখানে কি বসবে? এরকম একটা জায়গা দেওয়া আছে কোন সেন্টেন্সে, ধরো সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্টের পরে শুড দেওয়া আছে বা মাইট দেওয়া আছে, পরে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, আগে যা মনে হয় তাই থাকুক, ওই ক্ষেত্রে কি আমাদের লেস্ট বসবে। দেখো যারা ওই জিনিসটা ক্লিয়ার বুঝে নাই তাদের আমার একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো বললাম এরকম করে যে হি স্টাডিজ, সে পড়াশোনা করে, রেগুলারলি, কেমন করে? নিয়মিত ভাবে। পরে এখানে লেখা আছে ধরো গ্যাপ দিছে এখানে, হি শুড ফেল ইন দা এক্সাম, হি শুড ফেল ইন দা এক্সাম। দেখো আমার এখানে হি স্টাডিজ রেগুলারলি, নিয়মিত পড়াশোনা করে, হি শুড ফেল ইন দা এক্সাম। তাহলে দেখো তুমি এইখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে বাবা, আছে, দেখো সাবজেক্টের পরে একটা শুড দেওয়া আছে, আছে। দেখো লিস্ট বসানোর ক্ষেত্রে তোমার দেখো এই আগে কি পরে কি এগুলা কিছুই পড়ার দরকার নেই,
তুমি দেখবা এই শূন্যস্থানের পরে কোনো সাবজেক্ট আছে কি নাই, সাবজেক্টের পরে শুড আছে কি নাই। যদি এরকম থাকে তাহলে তুমি এখানে লিস্ট বসায় দাও। তাহলে কি কেল্লা ফতে, লিস্টে ব্যবহার আমরা শিখলাম। এখন দেখো লেখা আছে কি হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা তোমাকে আমি হোয়াট ডাজ লুক লাইকটা একটু পরে বুঝাই, আগে আমি হোয়াটস লাইক এটাকে বুঝাই। দেখো দেখো লেখা আছে হোয়াটস ইট লাইক। কথা হচ্ছে দেখো সবগুলা এক্সপ্রেশনে তোমার অর্থ জানার দরকার নেই, তুমি হচ্ছে গিয়ে টেকনিক অ্যাপ্লাই করবা। এত অর্থ তুমি জানি না মনে রাখতে পারবে না, তবে মনে রাখতে পারলে ভালো। হোয়াটস ইট লাইক, এটা দেখতে কেমন, এটা করতে কেমন, ওইটা কেমন, এইটা কেমন, এটা বোঝানোর জন্য কি আমাদের হোয়াটস ইট লাইকটা বসে। হ্যাঁ, তো মনে রাখবা আমাদের এই যে গ্যাপে যে 10টা ফ্রেজ এন্ড ওয়ার্ডস দেওয়া থাকবে, এগুলো কি 10টা গ্যাপ দেওয়া থাকবে, পরে 10টার মধ্যে কোনো না কোনো জায়গায় বসবে। তুমি দেখবা যেই শূন্যস্থানের পরে ভার্বের সাথে আমরা আইএনজি দেখব, ওইখানে কি বসবে বাবা, হোয়াটস ইট লাইক বসায়া দিব। এখন এই হোয়াটস ইট লাইক বসানোর সময় তোমরা যে জিনিসটা সবথেকে বেশি মনে রাখবা, দেখো এই হোয়াটস ইট লাইক দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে ওই হোয়াটস ইট লাইকের এই ডাব্লুটা অবশ্যই কি করতে হবে, বড় হাতের দিতে হবে। আর যদি সেন্টেন্সের মাঝখানে বসে, তাহলে তোমাকে কি এই হোয়াটস ইট লাইকের এই ডাব্লুটা কি করতে হবে, ছোট হাতে দিতে হবে। এটার জন্য খেয়াল রাখবে। তোমার এটা যদি তুমি ঠিক মতো না লেখো, তুমি কিন্তু নাম্বারটা পাবা না, কারণ তোমাকে হচ্ছে গিয়ে এই ওয়ার্ডটা লেখার জন্য কি তোমাকে হাফ মার্ক বরাদ্দ করা হয়েছে। তোমাকে এটা ঠিক করে লিখতে হবে, না লিখলে তুমি কিন্তু নাম্বার পাবা না। পরীক্ষা দিয়ে আসবা, সবই লিখছো, কিন্তু নাম্বার কিন্তু দেওয়া হবে না, তোমাকে নাম্বার দিবে না। এখন দেখো লাস্ট যে আমরা যেটা বুঝাবো, দেখো হোয়াট ডাজ লুক লাইক। দেখো এই হোয়াট ডাজ লুক লাইক, আর এটার মতো আরেকটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে গিয়া হোয়াটস ড্যাশ লাইক। দেখো আমি একটু বড় হাতে লিখি এটা, দেখো হোয়াটস ড্যাশ লাইক। এই হোয়াট ডাজ লুক লাইক আর হোয়াটস লাইক এই দুইটা কোথায় বসে, দেখবা যেই সেন্টেন্সে দুইটা গ্যাপ থাকবে, কয়টা গ্যাপ থাকবে, দুইটা গ্যাপ থাকবে। যেখানে দুইটা গ্যাপ থাকবে ওইখানে হয় হোয়াটস ইট লাইক বসবে অথবা হোয়াটস লাইক বসবে। এখন কথা হচ্ছে স্যার তাহলে আমি কখন কোথায় কোনটা বসাবো, আমি তো কনফিউশনে পড়ে গেলাম। না, তুমি কনফিউশনে পড়লে তোমাকে আমি সাহায্য করতেছি। দেখো দেখবা যেই সেন্টেন্সে কোনো অবাস্তব, কোনো কাল্পনিক বা কোনো দূরের কোনো কিছু নিয়ে কথা বলা হয়েছে, বা যেটাকে তুমি প্রতিনিয়ত দেখো না, বা কোনো সিনেমার কোনো একটা ক্যারেক্টার যেটা পৃথিবীতে কখনই কোনো ছিল না, যারা সিনেমা বানায় তারা কল্পনা করে করে মানুষের সমাজে মানুষের কাছে পরিচালিত করছে। যেমন হতে পারে বলে যে তোমাকে বললো যে তুমি বলো তো ভূত দেখতে কেমন, আসলে বলো তো বাবা ভূত কি আছে, এক্সিস্ট করে, গোস্ট কি এক্সিস্ট করে, না এক্সিস্ট করে না। আচ্ছা এরকম বলতে পারে তোমাকে হচ্ছে বলো তো পেতনি দেখতে কেমন, শাকচুন্নি দেখতে কেমন, শাকচুন্নি কি দেখা যায়, এটা তো গল্প, রূপকথার গল্প। আবার তোমাকে বলতে পারে বলো যে তোমার হচ্ছে গিয়া যে তিমি মাছ দেখতে কেমন। তিমি মাছ তুমি দেখো, কিন্তু তিমি মাছ কি আমাদের আশেপাশে বসবাস করে, না আমাদের আশেপাশে বসবাস করে না। হাঙর মাছ দেখতে কেমন, আমাদের আশেপাশে বসবাস করে না। যদি বলতে তোমাকে চিতা দেখতে কেমন, এটাও কি আমাদের আশেপাশে বসবাস করে না। এটা দেখতে হলে কি আমাদের টেলিভিশন খুলতে হয়, অথবা চিড়িয়াখানায় যেতে হয়, অথবা কি সুন্দরবনে যাইতে হয়। তুমি যদি সুন্দরবনে যাও তাহলে সুন্দরবনে চিতা নাই, শুধু রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আচ্ছা ধরলাম বাঘ দেখতে কেমন, তখন তুমি দেখা যাবে সুন্দরবনে যেতে হবে, গেলেই কি তুমি কট। হ্যাঁ, তো আবার বললো তোমাকে হচ্ছে গিয়ে যে ডাইনোসর দেখতে কেমন, ডাইনোসর কি দেখা যায় বাবা, ডাইনোসর কি দেখা যায়, সিনেমায় দেখা যায়, কিন্তু আসলে কি এটা এক্সিস্ট করে, পৃথিবীতে ছিল কখনো, এক্সিস্ট কিন্তু করে না, পৃথিবীতে ছিল না। এটা হচ্ছে কি সিনেমার যারা ডিরেক্টর, এটা কি আমাদের মাথা ঢুকাই দিয়েছে একটা ডাইনোসরের যুগ বলে। আসলে ডাইনোসরের আসলে কি ছিল না, এটা নিয়ে কিন্তু এখনো মানুষের সন্দেহ আছে। বা হচ্ছে কি আবার ধরো যে তোমার কাছে থাকে রেগুলার বেসিসে দেখো, সেটা ক্ষেত্রে কি হোয়াটস লাইক বসবে। যেমন ধরো বললো যে মারুফ স্যার দেখতে কেমন, তো মারুফ স্যার তো প্রতিদিনই দেখো, ক্লাসে দেখো, কলেজে দেখো, কোচিং এ দেখো, অনলাইনে দেখতেছো, প্রতিদিনই মারুফ স্যার দেখতে কেমন বলা যায়। আবার ধরো তুমি একটা পোষা প্রাণী পালো, সেটা একটা বিড়াল পালো, আমি বললাম তোমার বিড়ালটা দেখতে কেমন বলো তো, এই যে তুমি প্রতিদিন দেখো। আবার তোমাকে বলা হলো যে তোমার অফিসের বস দেখতে কেমন, তো আর কারোর চেহারা মনে থাকবে না, তো বসের চেহারা কিন্তু ঠিকই মনে থাকবে, কারণ বসের চেহারা কি মনে থাকলে চাকরি কিন্তু থাকবে না। হ্যাঁ, তো আমাদের হচ্ছে গিয়ে দেখো হোয়াট ডাজ লুক লাইক কোথায় বসবে, যেই সেন্টেন্সে দুইটা গ্যাপ থাকবে, আর হোয়াটস লাইকটা কোথায় বসবে, যেই সেন্টেন্সে দুইটা গ্যাপ থাকবে। তবে হোয়াট ডাজ লাইকটা লুক লাইকটা কোথায় বসবে, যেখানে অবাস্তব কোনো কিছু নিয়ে, কাল্পনিক কোনো কিছু নিয়ে, যেটা পৃথিবীতে কখনো ছিলই না, সেটা নিয়ে কথা বলা হয়েছে,
তোমার কল্পনায় রূপকথা, সেক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক। আর হর্স লাইক কখন বসবে, যেই সেন্টেন্সে বাবা তুমি দেখো ওর আশেপাশে থাকে, প্রতিনিয়ত তার সাথে দেখা সাক্ষাৎ, ওই ক্ষেত্রে কি বসবে, হর্স লাইক। তো আমাদের এই 10টা এক্সপ্রেশন আমাদের বোঝা শেষ। এখন আমাদের কুমিল্লা বোর্ড 2019 সালে যে কোশ্চেন গুলো এসেছিল, আমরা কোশ্চেন গুলো সলভ করবো। হ্যাঁ, এখন আমরা হচ্ছে বক্সের এক্সপ্রেশন গুলো দিয়ে কুমিল্লা বোর্ড 19 সালে যে 10টা কোশ্চেন এসেছিল সেই 10টা কোশ্চেন গুলো সলভ করবো। আমি এখানে 2টা কোশ্চেন কম লিখেছি, আমার এখানে জায়গা কম থাকার কারণে আমি পরে 2টা আবার বুঝিয়ে দিব। হ্যাঁ দেখো, তাহলে চলো আমরা দেখি। লেখা আছে দ্য চাইল্ড ক্যান নট ওয়াক ড্যাশ রান ইন দ্য ফিল্ড। তাহলে এখানে লেখা আছে দেখো যে বাচ্চাটা কি ঠিক মতো হাঁটতেই পারে না, তা রান ইন দ্য ফিল্ড। তাহলে কি এখানে দেখো, এখানে হাঁটার সাথে কি দৌড়ানোর কি একটা তুলনা করা হয়েছে, যে সে হাঁটতে পারে না, দৌড়ানোর কথাতে কি হবে, ভাবাই যায় না। তাহলে আমি যদি এখানে লেটার অন কথাটা বলি, দেখো বসাই, তাহলে দেখো আমার কিন্তু হয়ে যাচ্ছে। তখন বলছিলাম যে সে এটাই করতে পারে না, ওইটা করার কথা তো ভাবাই যায় না। তাহলে এখানে কি, দ্য চাইল্ড ক্যান নট ওয়াক, বাচ্চাটা হাঁটতেই পারে না, লেট অ্যালোন রান ইন দ্য ফিল্ড। তাহলে এই নাম্বারটা আমরা বুঝছি। দেখো পরে বি নাম্বারটা, তারেক আহমেদ ইজ এ রিনাউন্ড টিচার। তারেক আহমেদ হচ্ছে একজন কি বিখ্যাত শিক্ষক বা সুপরিচিত শিক্ষক। হি ড্যাশ ইন 1960। দেখো এখানে আমাদের ইন 1960, তাহলে 1960 সালে কি হয়েছিল, তারেক আহমেদের জন্ম হয়েছিল। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো এট প্রেজেন্ট দ্য চিলড্রেন ডু নট নো। বর্তমানে শিশুরা জানে না ড্যাশ সুইম। আমি ওরকম একটা এক্সাম্পল তখন দিয়েছিলাম, দেখো এরকম আসছে, দেখো শূন্যস্থান পরে কি আছে, ভার্ব আছে, এবং কি ভার্বের শূন্যস্থানের পরে এখানে দেখো ভার্ব দেওয়া আছে, আবার কি ভার্বের কোন ফর্ম, ভার্বের বেস ফর্ম দেওয়া আছে। দেখো তাহলে শূন্যস্থানের পর যদি ভার্বের বেস ফর্ম থাকে, আবার যদি থাকে কি, যেরকম বোঝায় যে আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়, শিশুরা জানে না কিভাবে সাঁতার কাটতে হয়, তাই কিভাবে ইংলিশ কি বলছিলাম আমরা, হাউ টু। দেখো কত সহজেই পেরে যাচ্ছি। দেখো এগুলো কিন্তু খুব কঠিন জিনিস না। তোমাদের ইংলিশ গ্রামারে যতগুলো টপিক আছে সব থেকে সহজ টপিক হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ। এইটাতে 5-এ 5 পাওয়া খুবই সহজ হয়। তারপরে দেখো প্যারেন্টস ড্যাশ ওয়ার্ক হার্ড টু টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন। তাহলে এখানে দেখো, এইখানে গিয়ে দেখো শূন্যস্থানের পরে কি আছে, ভার্বের বেস ফর্ম। তাই শূন্যস্থানের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, সেখানে এই বক্স থেকে কয়টা ওয়ার্ড বসার কথা ছিল, একটা হচ্ছে হাউ টু, হাউ টু আমরা ব্যবহার করে ফেলেছি। দেখো আরেকটা হচ্ছে এখানে দেখো হ্যাড টু, এটাও কি বসে, শূন্যস্থানের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে সেখানে কি হ্যাড টু বসে। তবে আরেকটা কথা মনে রাখবা, আমরা বলছিলাম যদি হ্যাড টু থাকে, এখানে হ্যাড টু বলতে হ্যাড টু না, এখানে বসতে পারে হ্যাভ টু, বসতে পারে কি হ্যাজ টু। এখন তুমি অর্থ করো তো, প্যারেন্টস যদি তুমি এখানে হ্যাড টু বসাও, শূন্যস্থানের পরে যেহেতু ভার্বের বেস ফর্ম আছে, যদি বসাও যে প্যারেন্টস হ্যাড টু ওয়ার্ক হার্ড, বাবা মাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল, টু টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন, তাদের সন্তানদের যত্ন নেওয়ার জন্য। এটা যদি আমরা পাস্ট টেন্সে করি, তাহলে বাবা মারা অতীতে করতে হয়েছিল, এখনকার বাবা মারা কি পরিশ্রম করে না, এখনকার বাবা মারা কি পরিশ্রম করে। তার মানে যেটা আগেও ঘটেছিল, এখনো ঘটে, ভবিষ্যতে কি ঘটার সম্ভাবনা আছে, ওইটাকে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। তাহলে আমার এই হ্যাড টুটাকে আমি যদি এখানে হ্যাভ টু ধরে নেই, তাহলে কি আমার এখানে কি সমস্যাটা সমাধান হয়ে যায়। তাহলে আমরা লিখবো এখানে কি হ্যাভ টু। বুঝতে পারছো আমি কেন হ্যাড টু থেকে হ্যাভ টু লিখলাম, কারণ বাবা মা কি সবসময় কি বাবা মাকে কঠোর পরিশ্রম করতে হয় সন্তানকে মানুষ করার জন্য। তাহলে প্যারেন্টস হ্যাভ টু। আর যদি সাবজেক্টটা এখানে প্যারেন্টস দেওয়া থেকে কোনো সিঙ্গুলার সাবজেক্ট থাকতো, বলতো এখানে ধরো মাদার অথবা ফাদার, তখন কিন্তু আর এখানে হ্যাভ টু বসতো না, তখন কি বসতো, হ্যাজ টু বসতো। হ্যাঁ আশা করি বুঝতে পারছো। রিমা স্টাডিজ হার্ড ড্যাশ জিপিএ 5 শুড বি মিসড। এখন দেখো এই গ্যাপে কি বসবে, এটা বোঝার জন্য তুমি দেখো, এই দেখো জিপিএ 5 এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখো কি আছে, শুড আছে। তোমাদের বলছিলাম যদি কোনো জায়গায় সাবজেক্ট থাকে, ওরা যদি সাবজেক্টের পরে একটা শুড থাকে, কোনো কিছু চিন্তা না করে এখানে কি বসবে, লেস্ট বসবে। তারপরে দেখো লেখা আছে ফাদার ড্যাশ এ গোস্ট, এখানে বলছে বাবা ড্যাশ এ গোস্ট। দেখো এখানে শূন্যস্থান কয়টা, 2টা, এখানে একটা, এখানে একটা। তাহলে আমার দেখো এখানে মাঝখানে কি লেখা আছে বলতো, এ গোস্ট। আচ্ছা গোস্ট মানে কি বাবা, গোস্ট মানে কি ভূত, অথবা কি পেতনি, অথবা কি শাকচুন্নি, অথবা কি শাকচুন্নি। তাহলে তুমি ভূত পেতনি শাকচুন্নি কি দেখছো, এগুলো কাল্পনিক। তাহলে আমি যেহেতু দেখি নাই, দেখা যায় না, শূন্যস্থান কয়টা, 2টা। তাহলে যেখানে 2টা শূন্যস্থান থাকবে এবং কোনো কাল্পনিক বা অবাস্তব কিছু নিয়ে বলবো, এখানে কি বসবে, হোয়াট ডাজ কি ড্যাশ লুক লাইক।
তাহলে আমার এখানে কি বসবে, হোয়াট ডাজ লুক লাইক। এখানে জায়গা নাই দেখে উপরে লিখে দিলাম, এটা হচ্ছে গিয়ে তোমার জি নাম্বারটার অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখো বলা হচ্ছে আমাদের হচ্ছে গিয়া তানিশা ওয়েন্ট টু কলেজ ড্যাশ শি কুড লার্ন সামথিং। এখন দেখো তোমাদের আমি ইন অর্ডার দ্যাট আর সো দ্যাটের রুলসটা একটু বলেছিলাম, তখন পুরোটা বলিনি, এখন একটু পুরোটা একটু লিখে দেই। দেখো যে আমাদের ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট, এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে গিয়া যাতে, দুইটার অর্থ কি যাতে, এবং দুইটার ব্যবহারও এক। দেখো আমরা যদি এখান থেকে একটু মুছে ফেলি, দেখো এখান থেকে দেখো আমরা লিখতে পারি এরকম করে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস সো দ্যাট প্লাস এর একটা সাবজেক্ট বসবে, পরে এখানে ক্যান বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম, পরে অবজেক্ট অথবা কি এক্সটেনশন বসবে। এখন এইখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আচ্ছা আমরা একটা এক্সাম্পল লিখি। দেখো বললাম যে রহিম অথবা করিম অথবা এক্স ওয়াই জেড, হ্যাঁ, যে রান ফাস্ট, রহিম দ্রুত দৌড়ায়, সো দ্যাট হি ক্যান ক্যাচ দ্য ট্রেন। এখন দেখো তো বাবারা যে এখানে সো দ্যাটের আগে যে ক্লোজটা দেওয়া আছে, এই ক্লোজের ভার্বটা কোন ফর্মে আছে, কোন ফর্মে আছে ভার্বটা, দেখো সো দ্যাটের আগে আমাদের যে ভার্ব দেওয়া আছে এখানে, এই ভার্বটা তোমার হচ্ছে গিয়া প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। কোন ফর্মে, প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। সো দ্যাটের আগের ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে সো দ্যাটের পর এই যে সাবজেক্ট থাকবে না, সাবজেক্টের পর একটা ক্যান হবে। এখন যদি এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে না থাকে, এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে না থাকে, যদি এখানে র্যান থাকতো, পাস্ট ফর্মে থাকতো, কোন ফর্মে, পাস্ট ফর্মে থাকতো, এইখানে তখন আর ক্যান বসতো না, কি বসতো, কুড বসতো। তাহলে সো দ্যাটের আগে যদি ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে সো দ্যাটের পরে এই সাবজেক্টের পরে যে ভার্ব ক্যানটা কি হয়ে যাবে, কুড হয়ে যাবে। আর সো দ্যাট আর হচ্ছে গিয়ে ইন অর্ডার দ্যাট, দেখো দুইটার অর্থ এক, দুইটার ব্যবহারও কি এক। তাহলে সো দ্যাটের আগে যদি ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে, তখন এখানে কি হবে, ক্যানের জায়গায় কুড হবে। তাহলে আমি যদি এইটাকে যদি আর একটু ক্লিয়ার করে লিখি, দেখো সেন্টেন্সটাকে বোঝানোর জন্য, তোমরা বুঝছো আশা করি, তারপর আর একটু বিস্তারিত বোঝানোর জন্য বললাম যে এবার লিখলাম, আগের বার লিখছি করিম রহিম, এবার লিখলাম করিম। তাহলে করিম র্যান ফাস্ট সো দ্যাট, কি দ্যাট, সো দ্যাট হি কুড, কি হবে বাবা, কুড ক্যাচ দা ট্রেন। ওকে, দেখো তাহলে এখানে সো দ্যাট আছে, আগের ভার্বটা দেখো কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। যেহেতু আগের ভার্বটা পাস্ট টেন্সে আছে, সেহেতু কি সো দ্যাটের পরে যে সাবজেক্ট দেওয়া আছে, এই সাবজেক্টের পরে কি হবে, একটা কুড হবে। তাহলে আমার এখানে যদি সো দ্যাট না থেকে যদি থাকতো ইন অর্ডার দ্যাট, তাহলে কি আমরা একইভাবে খেলতাম। হ্যাঁ, খেলা তখন সব নিয়ম কারণ কি একই, শুধু রেফারি চেঞ্জ, ঠিক আছে। তাহলে এখানে কি রেফারিটা চেঞ্জ হয়ে গেছে, সো দ্যাটের জায়গায় ইন অর্ডার দ্যাট। তাহলে আমাদের এখানে লেখা আছে কি, তানিশা ওয়েন্ট টু কলেজ, তানিশা কি করছে, কলেজে গিয়েছিল। তাহলে ইন অর্ডার দ্যাট, কি দ্যাট, ইন অর্ডার দ্যাট শি কুড লার্ন সামথিং, যাতে কি সে কিছু শিখতে পারে। তারপর দেখো পিপল স্টপড করাপশন ফ্রম সোসাইটি। তাহলে আমরা যদি এইটা একটু বোঝার চেষ্টা করি, দেখো যে এইটা কিভাবে হইলো। দেখো শুরুতে বাবা গ্যাপ দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে, দেখো পিপল, পরে দেওয়া আছে স্টপ। তাহলে পিপলটাকে আমি যদি সাবজেক্ট ধরি আর স্টপকে যদি ভার্ব ধরি, তাহলে স্টপের কোন ফর্ম দেওয়া আছে, দেখো পাস্ট ফর্ম। তারপরে কি করাপশন দেওয়া আছে, করাপশনের পরে এটা করাপশন কি, এটা অবজেক্ট। হ্যাঁ, আর শেষে এক্সটেনশনও দেওয়া আছে, এখানে অবজেক্টও দেওয়া আছে, এখানে এক্সটেনশনও দেওয়া আছে। আমি বলছিলাম যে সাবজেক্টে কখনো থাকবে, এক্সটেনশন দুইটাই থাকতে পারে। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব টু, পরে কি এক্সটেনশন। তাহলে আমার সূত্রটা কি দেখো পড়ছিলাম, ইট ইজ
ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস কি ভার্ব টু প্লাস কি অবজেক্ট। তাহলে আমার দেখো এখানে কি আছে, পিপল সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব টু দেওয়া আছে। হ্যাঁ, পিপল সাবজেক্ট দেওয়া আছে, আবার কি ভার্ব টু দেওয়া আছে, সাবজেক্ট আছে, ভার্ব টু আছে। কি নাই বাবা, ইট ইজ হাই টাইম নাই, ইট ইজ হাই টাইম নাই, তুমি নাই, তুমি নাই, সব আছে খালি তুমি নাই। কে নাই, ইট ইজ হাই টাইম নাই। তাহলে আমার এখানে কি বসবে, ইট ইজ হাই টাইম বসবে। ড্যাশ সুইমিং ইন দা রিভার, বলছে সুইমিং ইন দা রিভার। দেখো আমার এখানে পরে ফর দ্য ফার্স্ট টাইম, ইট সিমস নিউ এক্সপিরিয়েন্স ফর অল, এগুলো পড়ার দরকারই নেই। তুমি দেখবা এখানে কি আছে, গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে বাবা, ভার্ব আছে, ভার্বের সাথে কি আছে বাবা, আইএনজি আছে। তাহলে শূন্যস্থানের পরে যদি ভার্ব থাকে এবং ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তাহলে যেন কোনটা বসবে, এই যে লাস্ট ওয়ান দেখো, হোয়াটস ইট লাইক। এবং হোয়াটস ইট লাইক দিয়ে কি বাক্য শুরু হওয়ার কারণে হোয়াটস ইট লাইকের ডাব্লুটা কি হবে, বড় হাতের হবে। তাহলে হোয়াটস ইট লাইক সুইমিং ইন দা রিভার। বাকিগুলা সব খালি বেল, এগুলো পড়ার কোনো দরকারই নাই। শূন্যস্থানের পরে কি আছে, ভার্বের বেস ফর্ম আছে, সরি ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এখানে হোয়াটস ইট লাইক বসবে। লাস্ট ওয়ান দেখো, ইউ উইল নট সাকসিড ইন লাইফ ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড। এইটা আশা করি সবাই বুঝে গেছো, এটা আমার বোঝানোর দরকার না, বুঝালেও পারবা। দেখো, তুমি জীবনে উন্নতি করবা না ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, চোখ বন্ধ করে আনলেস হয়ে যায়।